অনেকক্ষণ ধরে ফোনটা বেজে যাচ্ছে হিমাংশুর। রোহিণী ফোনটা ধরার আগেই কেটে গেল। লক্ষ্য করল হিমাংশু ফোন লক চেঞ্জ করেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রেখে দিল সে। হিমাংশু এখন স্নান করছে। এরপর দুজনেই অফিসের জন্য বেরিয়ে যাবে, ফিরবে আবার রাতে। ব্রেকফাস্ট করতে করতে শুধু চামচ আর ডিশের শব্দ ছাড়া বাকি সবটুকু নিস্তব্ধ। রোহিণী কিছু বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে। হিমাংশু এবার খেতে খেতে বলল, কিছু বলবে তুমি? বেশ অবাক হলো রোহিণী। মাথাটা নেড়ে বলল, না তো। হিমাংশু এবার উঠে রোহিণীর কাছে এসে বসল। তারপর তার মাথায় হাত বুলিয়ে বলল, মাথা থেকে সন্দেহের ভূত এখনো নামেনি, তাই না? রোহিণী এবার বলল, ফোনের লক চেঞ্জ করেছো কেন? হিমাংশু ফোনটা বের করে রোহিণীর হাতে দিয়ে বলল, নাও দেখো কি দেখবে। রোহিণী বলল, দেখব কি করে? আমি তো পাসওয়ার্ড জানি না। হিমাংশু রোহিণীর দিকে তাকিয়ে বলল, পাসওয়ার্ড হলো আমার ভালোবাসার মানুষের জন্ম তারিখ আর বছর। রোহিণী তাড়াতাড়ি নিজের জন্মের তারিখ আর বছরটা লিখতেই ফোনটা খুলে গেল। সাথে সাথেই তার মন খুশিতে ভরে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত যে মানুষটার উপর এত রাগ ছিল, নিমেষেই সব উধাও। রোহিণী ফোনটা দিয়ে দিল হিমাংশুকে। হিমাংশু বলল, কি হলো, দেখবে না আমার ফোন? রোহিণী বলল, না। হিমাংশু এবার রোহিণীর হাতটা ধরে বলল, আমি তোমার, তুমি আমার। যা হয়ে গেছে তা আমি বদলাতে পারবো না। আমি সত্যিই তোমায় ভালোবাসি। রোহিণী চুপ করে গেল। কিন্তু সেদিন হিমাংশুর শার্টে ওই মেয়েদের পারফিউমের গন্ধটা আজও তার নাকে ভাসছে। সেই গন্ধ থেকেই সন্দেহ শুরু। দুজনের অফিস আলাদা। বেলা 9টার দিকে বেরিয়ে গিয়ে ফেরে 8টায়। কখনো কখনো রোহিণী আগেও ফিরে যায়। দুজনের সম্পর্ক 2 বছর ধরে। 3 মাস হলো লিভ টুগেদারে আছে। হিমাংশুর ফ্যামিলি থাকে দিল্লিতে। দুজনের কাজের সূত্রে আলাপ হয়েছিল কয়েক বছর আগে। তারপর দেখা হতে হতে বন্ধুত্ব, তারপর আসে প্রেম। এখন দুজনে একসাথে থাকে। অফিসে কাজ করতে করতে রোহিণীর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে হিমাংশুর নামটা উঠল। এই সময় তাদের লাঞ্চ টাইম, তাই হয়তো হিমাংশু একটু ফ্রি হয়েছে। রোহিণী একটা মেল পাঠিয়ে তারপর লাঞ্চ করতে যেত। ফোন রিসিভ করতেই হিমাংশু বলল, একটু নিচে আসতে পারবে? রোহিণী বেশ অবাক হলো। এই সময় তো হিমাংশু কোনোদিন আসেনি। তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে নিচে গেল। রাস্তার ওই পাশে হিমাংশু একটা ফুল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোহিণীকে দেখে ইশারা করে থামতে বলল। তারপর সে নিজে গেল রোহিণীর কাছে। রোহিণী চুপ করে দাঁড়িয়ে রইল। হিমাংশু এসে ফুলটা দিয়ে বলল, চলো আজ বাইরে লাঞ্চ করি। হাতে এখন 30 মিনিট সময় আছে। কাজ ছাড়া যেটুকু সময় পাবো তা আমি তোমাকে দেব, নয়তো তোমার মাথায় আবারও ভূত চাপবে। দুজনে সামনের একটা রেস্তোরাঁয় খেতে গেল। হিমাংশু একটা সেলফি নিল দুজনের। রোহিণী হেসে বলল, চলো আজ এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো। হিমাংশু ফোনটা রেখে রোহিণীর হাতটা ধরে বলল, এখন না,
আগে সব কিছু ঠিক হোক, আমরা দুজনে বিয়ে করি, তারপর না হয় দেব, নয়তো নজর লাগবে। রোহিণী ঘাড় নাড়ল। রাতের দিকে দুজনে একসাথে বাড়ি ফিরল। অন্য দিনের তুলনায় আজকের দিনটা বেশ ভালোই কেটেছে রোহিণীর। কাজ ছাড়া বাকি সময়টা হিমাংশুর সাথে থাকতে পেরেছে। রোহিণী ফ্রেশ হয়ে এসে দেখল হিমাংশু কফি বানিয়ে বসে অপেক্ষা করছে তার জন্য। রোহিণী হেসে বলল, আজ একটু বেশি কেয়ার করা হচ্ছে আমাকে। হিমাংশু শুধু হাসল। রোহিণী কাছে আসতেই তার হাতটা ধরে হিমাংশু নিজের কোলে বসালো। তারপর ধীরে ধীরে রোহিণীর মাথায় হাত বুলিয়ে দিতেই রোহিণী আর নিজেকে আটকে রাখতে পারল না। হিমাংশুকে ধরে কাঁদতে লাগলো। হিমাংশু আরও একটু জোরে জড়িয়ে ধরে থাকল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। হিমাংশু বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না পাগলি। আমি তোমাকে ভালোবাসি। তোমার মনের মধ্যে যা কিছু চলবে তা সব আমাকে শেয়ার করবে। আমার কোনো ব্যবহারও তোমার যদি খারাপ লাগে আমাকে বলবে। আমাকে ভুল বোঝো না, আমাকে ছেড়ে যেও না। আমি যে তোমার কাছে শান্তি খুঁজে পেয়েছি। রোহিণী এবার নিজেকে সামলে নিয়ে বলল, আমি হয়তো একটু বেশিই ভাবি। ছাড়ো এই সব, আর আমি উল্টোপাল্টা কথা চিন্তা করব না। কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হিমাংশু বলল, তোমাকে কে উঠতে বলেছে? তুমি এইভাবেই বসে থাকো। রোহিণী বলল, আমার কিন্তু ওজন বেড়েছে। হিমাংশু রোহিণীর কানের কাছে ফিসফিস করে বলল, তাই তো আরও বেশি সুন্দরী লাগছে। রোহিণীর লজ্জায় গাল দুটো যেন লাল হয়ে গেল। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। রোহিণী আর আগের মতো হিমাংশুকে সন্দেহ করে না। সব ঠিক ছিল। কিন্তু একদিন রাত্রে রোহিণীর ঘুমটা ভেঙে যেতেই দেখল হিমাংশু তার পাশে নেই। উঠে ব্যালকনির দিকে গিয়ে দেখল হিমাংশু ফোনে যেন কার সাথে কথা বলছে। ঠিক আছে, কাল তুমি এসো, বাকি কথা কালই হবে। একটু সময় চেয়েছিলাম আমি, যেতাম তো তোমার কাছে। এদিকে খুব কাজের প্রেশার, কিন্তু তোমার তো শুধু সন্দেহ আর সন্দেহ। ঠিক আছে, কাল এসো, সাবধানে আসবে। ফ্ল্যাটে একজন বন্ধু আছে কদিন হলো, তাই আমি হোটেল বুক করে নেব। ওখানেই রাতে থাকবো তুমি আমি। চলো, বাই। রোহিণীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মানে তার সন্দেহ ঠিক। হিমাংশু রুমে আসার আগেই রোহিণী ঘুমোনোর ভান করে শুয়ে পড়ল। হিমাংশু এসে রোহিণীর মাথায় হাত বুলিয়ে দিল, আর একটু কাছে টেনে নিল। রোহিণী চোখ বন্ধ করে রাখল, কিন্তু ভেতর থেকে সে কান্নায় ভেঙে পড়ল। সকালে যতটা স্বাভাবিক থাকা যায় থাকল রোহিণী। শুধু অপেক্ষা করছিল হিমাংশুর বাহানা শোনার। রোহিণী ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসে রাখল। হিমাংশু স্নানে গেছে। ঠিক এই সুযোগে রোহিণী তার ফোনটা নিয়ে দেখল, কিন্তু কল লিস্টে রাতের কোনো ফোন নেই। হয়তো ডিলিট করে দিয়েছে। হিমাংশু আসার আগেই ফোনটা রেখে দিয়ে বসল রোহিণী। হিমাংশু এসে বলল, আজ রাতে ডিনার বাইরে করব আমরা। কাল তো সানডে, দুজনেরই ছুটি। রাতে দেরি করে বাড়ি ফিরলেও সমস্যা নেই। রোহিণী একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল হিমাংশু বোধহয় কোনো বাহানা দিয়ে আজকের রাতটা বাইরে থাকবে, কিন্তু আজও রোহিণীকে নিয়ে ডিনারে যাবে বলল।
কি এত ভাবছো বলো তো রোহিণী? কই কিছু না তো। কথাটা মাথায় ঢুকলো? কি কথা? ওই দেখো, আমি যে বললাম আজ ডিনার বাইরে করব আমরা, শুনতে পাওনি? হ্যাঁ পেয়েছি তো। পেয়েছো যখন কিছু রিয়্যাক্ট করলে না? এমন চুপচাপ কেন আজ? আবার মাথার মধ্যে কিছু ঘুরপাক খাচ্ছে নাকি? না না, কই দেখি, আমার দিকে তাকাও। আরে কিছু না। শোনো, অফিস শেষে দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফিরব। তারপর রাতে একটা ভালো মুভি দেখব, ঠিক আছে? ঠিক আছে। হিমাংশু রোহিণীকে তার অফিসে নামিয়ে দিয়ে চলে গেল। মাথার মধ্যে অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রোহিণীর। আজ আর কোনো কাজে মন নেই। দুপুরে লাঞ্চ টাইমে আবার ফোন আসে হিমাংশুর। রোহিণী ফোনটা রিসিভ করতেই হিমাংশু বলল, নিচে নেমে এসো। রোহিণী নেমে এসে হিমাংশুর কাছে এলো। দুজনে একসাথে লাঞ্চ করলো। হিমাংশু কত কথা বলল, কিন্তু রোহিণী চুপ। হঠাৎ হাওয়া এসে রোহিণীর চুলগুলো এলোমেলো হয়ে গেল। হিমাংশু রোহিণীর মুখের থেকে চুলগুলো সরিয়ে দিল। তাকিয়ে থাকলো রোহিণীর দিকে। কি দেখছো? তোমাকে। কেন, আগে আমাকে দেখোনি? দেখেছি, আর যতবার এইভাবে তাকিয়ে থাকি ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য। রোহিণী চুপ করে যায়। বড্ড দুর্বল হয়ে পড়ে সে এই সব শুনলে। হিমাংশু অনেক যত্ন করে তাকে, কিন্তু মাঝে মধ্যেই সব কেমন যেন হয়ে যায়। রোহিণী আবার অফিসে ফেরার পর কিছুক্ষণ চুপ করে বসে রইল। মনে হলো সে যেন মানসিক রোগীতে পরিণত হচ্ছে। সে যা দেখছে বা শুনছে সব ভুল। হিমাংশুকে হয়তো সে ভুল ভাবছে। হিমাংশুর অতীতের জন্যই হয়তো সে একটু বেশিই ভাবছে। একটু শান্ত হয়ে বসল। তারপর ভাবল আর এই সব নিয়ে চিন্তা করবে না। হিমাংশু সত্যি সত্যি তাকে ভালোবাসে। রোহিণীর সব মনের ভুল। আজই সে হিমাংশুকে সব জানাবে। দরকার হলে কোনো মনোচিকিৎসকের কাছে যাবে। সন্ধেবেলা হিমাংশুর ফোন এলো। রোহিণী ফোনটা রিসিভ করতেই হিমাংশু খুব উত্তেজিত হয়ে বলল, বেবি, আমি খুব ফেঁসে গেছি। আমার এক কলিগের খুব বুকে ব্যথা। আমি ওকে নিয়ে নার্সিংহোমে যাচ্ছি। রাতে হয়তো দেরি করে ফিরব। তুমি বাড়ি চলে যাবে। আমি যতটা পারি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। রোহিণী একটু আগে অবধি নিজের মনকে শান্ত রেখেছিল। এরপর তার মনে হলো এইসব হিমাংশুর ঠান্ডা মাথায় প্ল্যান করা। কিন্তু আর সে পার পাবে না। রোহিণী সোজা চলে গেল হিমাংশুর অফিসের কাছে ওকে ফলো করার জন্য। হিমাংশু অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে চাপল। রোহিণী একটা গাড়িতে বসে ওকে ফলো করতে লাগলো। হিমাংশু এবার এয়ারপোর্টে এলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখল একটি মেয়ের সাথে হাসতে হাসতে সে বেরিয়ে এলো। এই মেয়েটিকে রোহিণী ভালো করে চেনে। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এতদিন ধরে একটা পর্দার আড়ালে তাকে রাখা হয়েছিল। হিমাংশু এবার সেই মেয়েটিকে নিয়ে একটা হোটেলের দিকে গেল। অনেক রাত এখন। সেই হোটেলের নিচে অপেক্ষা করছে রোহিণী। 2 ঘন্টা ধরে নিজেকে সে প্রস্তুত করেছে। ফোনটা বের করে কল করলো হিমাংশুকে। অনেকবার রিং হয়ে গেল, কিন্তু ধরল না। 2 মিনিট পর হিমাংশু নিজেই কল করলো রোহিণীকে। সরি বেবি, আমি তোমাকে কল করতে পারিনি। আসলে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজ আর রাতে ফিরতে পারবো না। নার্সিংহোমেই আছি। কাল একটু এখানে সব কিছু সামলে নিয়ে তারপর আমি যাব।
তুমি ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি, তুমি নিচে নেমে এসো, আমি নার্সিংহোমের নিচে দাঁড়িয়ে আছি। মানে কি বলছো তুমি? কোথায় আছো? তুমি যেখানে আছো সেখানেই আছি। আমি উপরে গেলে খুব একটা ভালো হবে না, তাই বলছি নিচে নেমে এসো। সারাটা সন্ধে আমি তোমাকে ফলো করেছি, আমার সন্দেহ মিথ্যে ছিল না কোনো দিন। হিমাংশু তাড়াতাড়ি নিচে নেমে এলো। রোহিণীর কাছে এসে বলল, সরি, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। হঠাৎ করে ও চলে এলো, এখানের সেরকম কিছু চেনে না, তাই আমাকে। রোহিণী থামিয়ে বলল, আর কত মিথ্যে কথা বলবে? তুমি বলেছিলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমি সম্পর্কে জড়িয়েছিলাম। হিমাংশু চুপ করে থাকল। আরও অনেক কিছু বলতে গিয়ে থেমে গেল রোহিণী। নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমি তোমার জিনিস সব বাইরে বের করে দেব, কাল সকালে এসে নিয়ে যাবে। ওই ফ্ল্যাটটা আমার, ওখানে আর তোমার কোনো জায়গা নেই। আর কোনো দিন আমাকে তোমার মুখ দেখাবে না, নয়তো তোমার ওয়াইফকে আমি সব জানিয়ে দেব। হিমাংশু রোহিণীর হাতটা ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি রোহিণী, আমাকে বোঝার চেষ্টা করো। রোহিণী বলল, তাহলে তোমার ওয়াইফের কাছে চলো, সবটা বলবো। তুমি ডিভোর্স নিয়ে নাও। হিমাংশু হাতটা ছেড়ে দিল। রোহিণী একটা চড় মারল তাকে, তারপর সেখান থেকে বেরিয়ে গেল। বাড়ি ফিরে রোহিণী কান্নায় ভেঙে পড়ল। তারপর হিমাংশুর সব জিনিস প্যাক করে দরজার বাইরে রেখে দিল। সারা রাত তার আর ঘুম এলো না। এদিক ওদিক ঘরের মধ্যে ঘুরতে থাকলো। বুকের মধ্যে ব্যথা হতে থাকলো। ভোরের দিকে ফোনটা হাতে নিয়ে পুরনো ছবিগুলো দেখতে দেখতে একবার তার মনে হলো সব কিছু হিমাংশুর ওয়াইফকে পাঠিয়ে দিতে, কিন্তু আয়নায় নিজেকে দেখে থেমে গেল। সেও যদি এইসব জানতে পেরে রোহিণীর মতো হয়ে যায়। একটা রাতেই সব যেন লণ্ডভণ্ড হয়ে গেছে রোহিণীর জীবন। আয়নার আরও সামনে এলো। নিজেকে সে চিনতেই পারছে না। এতদিন ধরে হিমাংশু তাকে যেন একটা জায়গায় বন্দি করে রেখেছিল। প্রতি মুহূর্তের সন্দেহগুলোকে ভুল প্রমাণিত করেছিল, কিন্তু আজ সব মিলে গেছে। রোহিণী ফোন থেকে সব ছবি ডিলিট করে দিল। বিছানায় শুয়ে দেখল ধীরে ধীরে আলো ফুটে উঠছে। সকাল হতে আর একটু দেরি আছে। তার চোখে এবার ঘুম নেমে এলো। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মৌসুমি হাজরা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।